আসসালামু আলাইকুম। সবাইকে আবারও অভিনন্দন আমার চ্যানেল ফারজানা আহমেদে। আপনাদেরকে গল্প পড়ে শোনাবার জন্য আপনাদের সাথে আছি আমি ফারজানা আহমেদ। আমাদের আজকের নিবেদন বিশিষ্ট কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের তেঁতুল বনে জোছনার শেষ পর্ব। আশা করছি এই গল্পটির সবগুলো পর্ব আপনাদের মনোরঞ্জন করতে সক্ষম হয়েছে। আরও এই ধরনের নিত্য নতুন সুন্দর গল্প শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তাহলে শুরু করছি হুমায়ুন আহমেদের তেঁতুল বনের জোছনা গল্পের শেষ পর্ব। রাত 1টা। আজিজ মিয়া ঘুমোচ্ছিল বাজারের ঘরে। ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে তার ঘুম ভাঙল। দুঃস্বপ্নটা এত স্পষ্ট যে মনে হচ্ছিল ঘটনাটা সত্যিই ঘটেছে। সে দেখল তার বাড়িতে একটা কফিন এসেছে। কফিন সে আগে কখনো দেখেনি, কিন্তু স্বপ্নে দেখা মাত্র সে কফিনটা চিনতে পারল। বুঝতে পারল এই বাক্স করে মৃত ছেলে এসেছে। অথচ এই ভয়ঙ্কর ব্যাপার নিয়ে কারো মনেই কোনো টেনশন নাই। আজিজ মিয়ার স্ত্রী হাফিজা যথারীতি জর্দা দিয়ে পান খাচ্ছে। পানের পিক ফেলে কাকে যেন বলল, আমার মাথায় তেল দিয়ে দে। কে একজন তার মাথায় তেল দিয়ে দিতে বসল। আজিজ মিয়া অবাক হয়ে দেখল সবাই তাদের কাজকর্ম নিয়ে ব্যস্ত। একজন আড়ঙের ষাঁড়কে ভুষি দিচ্ছে, আরেকজন ষাঁড়ের গোসলের ব্যবস্থা করছে। হাই স্কুলের হেডমাস্টার সাহেব চাঁদার খাতা নিয়ে এসেছেন। স্কুলে চাঁদা দিতে হবে। হেডমাস্টার সাহেবকে বিস্কিট দিয়ে চা দেয়া হয়েছে। তিনি চায়ে বিস্কিট ডুবিয়ে খাচ্ছেন, অথচ উঠানে কফিনটা পড়ে আছে। কেউ কফিন খোলার কথা বলছে না। আজিজ মিয়া নিজেই কফিন খুলতে এগিয়ে গেল। সেখানে দেখা গেল ইমাম সাহেবকে। স্বপ্নের মধ্যে আজিজ মিয়া বুঝতে পারছে ইমাম সাহেব জীবিত না, তিনি তেঁতুল গাছে ফাঁস নিয়ে মারা গেছেন। আজিজ মিয়াকে দেখে ইমাম সাহেব বললেন, আপনি করেন কি? কফিন খুলতেছেন কেন? যে এরকম আছে সেই রকম থাকুক। স্বপ্নের মধ্যেই আজিজ মিয়া রাগী গলায় বলল, আমার ছেলেকে দেখব না? ইমাম সাহেব বললেন, না, দেখবেন না, দেখলে কষ্ট পাবেন। আপনার ছেলে ফাঁস নিয়ে মরেছে, লাশ বিকৃত হয়ে গেছে। এই লাশ কাউকে দেখানোর দরকার নাই, আসুন চুপি চুপি কবর দিয়ে ফেলি। আজিজ মিয়া আর্তনাদ করে বলল, আমার ছেলের জানাজা হবে না? ইমাম সাহেব বললেন, না, আমার যেমন জানাজা হয় নাই আপনার ছেলেরও হবে না। ফাঁসের মরার জানাজা হবে না। আসুন কেউ কিছু টের পাওয়ার আগেই গর্ত করে কফিন মাটির নিচে ঢুকিয়ে ফেলি। তারপরেই স্বপ্নের পট পরিবর্তন হলো। দেখা গেল মসজিদের পাশে তেঁতুল গাছের নিচে আজিজ মিয়া এবং ইমাম সাহেব কোদাল দিয়ে গর্ত করা শুরু করেছেন। শুধুই তারা দুজন। আশেপাশে কেউ নেই, কোনো শব্দ নেই, শুধু কোদাল দিয়ে মাটি কাটার ধূপ ধূপ শব্দ হচ্ছে। চারদিক গাঢ় অন্ধকার, বাতাস শীতল, কোনো শব্দ নেই। ঝিঝি পোকাও ডাকছে না, শুধু দূরে কোদাল দিয়ে মাটি কাটা হচ্ছে। আজিজ মিয়া হঠাৎ দৌড়াতে শুরু করলো। তার মনেই রইল না সে এখন একা চলাফেরা করে না। তার পা খালি, জুতা স্যান্ডেল কিছুই নেই। এখন তার একটাই চিন্তা, কত তাড়াতাড়ি বাড়ি পৌঁছানো যায়। সে দেখতে চায় তার বাড়ির উঠানে কোনো কফিন নেই। অন্ধকার কিছুটা ফিকে হয়েছে, নক্ষত্রের আলোর সব কিছু আবছাভাবে দেখা যাচ্ছে। বাজার থেকে আজিজ মিয়ার বাড়িতে যাবার দুটা রাস্তা আছে, একটা মসজিদের পাশ দিয়ে, অন্যটা ডিস্ট্রিক্ট বোর্ডের সড়ক দিয়ে। শুধু আসা যাবে মসজিদের পাশ দিয়েই। আজিজ মিয়া সেই পথ ধরল, যদিও এই পথে এখন লোক চলাচল করে না, ভয় পায়। আজিজ মিয়া এখন যাবতীয় ভয়ের ঊর্ধ্বে। তাকে যে ভয় তাড়া করছে সে ভয়ের কাছে আর সব ভয় তুচ্ছ। মসজিদ পার হয়েই আজিজ মিয়া থমকে দাঁড়ালো।
সড়কের ঠিক মাঝখানে কে যেন বসে আছে। ইমাম সাহেব না? হ্যাঁ, ইমামই তো, ইয়াকুব মোল্লা। সে তো মারা গেছে, তার কবর হয়েছে। সে এখানে রাস্তার মাঝখানে বসে আছে কেন? আজিজ মিয়া চিৎকার করে বলল, কে কে? কিন্তু তার গলা দিয়ে কোনো স্বর বের হলো না। আজিজ মিয়া পিছনে ফিরল। পেছনেও একজন দাঁড়িয়ে আছে। কে সে? নক্ষত্রের অস্পষ্ট আলোয় কিছুই পরিষ্কার দেখা যায় না, কিন্তু পেছনে যে দাঁড়িয়ে আছে সেও যে ইমাম সাহেব তা বোঝা যাচ্ছে। পেছনের ইমাম সাহেবের হাতে লম্বা ছুরি। কোরবানির সময় ইমাম সাহেব এইরকম একটা ছুরি নিয়ে গরু জবাই করতে বের হতেন। আজিজ মিয়ার শরীর কাঁপছে। মনে হচ্ছে রাস্তার মাঝখানেই সে মাথা ঘুরে পড়ে যাবে। এটা করা যাবে না, তাকে পালাতে হবে। চিৎকার করে লাভ নেই, গলা দিয়ে স্বর বের হচ্ছে না। তাকে পালাতে হবে। কোন দিকে সে পালাবে? আজিজ মিয়া রাস্তা থেকে নামতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ল। উঠে দাঁড়িয়ে দৌড়াতে শুরু করল। ইমাম সাহেবও তার পেছনে পেছনে দৌড়াচ্ছে। একজন ইমাম না, দুজন। একজনের হাতে ছুরি, আরেকজনের হাতে কিছু নেই। আজিজ মিয়া জানত ঘটনা শেষ পর্যন্ত এরকম ঘটবে, কারণ সে ইমাম সাহেবকে কানে ধরে স্কুলের মাঠে চক্কর দিয়েছে। এর শাস্তি ইমাম সাহেব তাকে দেবেনি। বুকে হাঁপ ধরে গেছে। আজিজ মিয়া ঠিকমতো দৌড়াতে পারছে না। আজিজ মিয়া দাঁড়িয়ে পড়ল। পিছন ফিরে দেখল ইমাম সাহেবও দাঁড়িয়ে আছেন। এখন ইমাম একজন না, তিনজন। শুধু একজনের হাতে ছুরি, অন্য দুজনের হাত খালি। আজিজ মিয়া আবার দৌড়াতে শুরু করল। সে কোনো দিকে যাচ্ছে নিজেও জানে না। একবার মনে হলো সে একই জায়গায় ঘুরপাক খাচ্ছে। একবার মনে হচ্ছে সে আসলে দৌড়াচ্ছে না, বাতাসে উঠছে। সামনে এটা কি? পুকুর না? আজিজ মিয়া ঝাঁপ দিয়ে পুকুরে পড়ল। পুকুরের পানি বরফের মতো ঠান্ডা, হাত পা জমে যাচ্ছে। আজিজ মিয়া খুব ভালো সাঁতার জানে, কিন্তু সে সাঁতার দিতে পারছে না। পানিতে তলিয়ে যেতে শুরু করেছে। পুকুর পাড়ে 3 ইমাম দাঁড়িয়ে আছে। পুকুরের পানিতে তাদের ছায়া পড়েছে। ছায়া পড়ার কথা না, নক্ষত্রের আলোয় কোনো কিছুরই ছায়া পড়ে না। আজিজ মিয়া ক্ষীণ স্বরে ডাকল, ও বকুলের মা, বকুলের মা। বকুল আজিজ মিয়ার ছেলের নাম। বকুলের মা জবাব দিল না। তখন আজিজ মিয়া ডাকতে শুরু করলো তার মাকে, ও মাইজি, ও মাইজি। নবনীর জ্বর বেড়েছে। তার চোখ রক্তবর্ণ, ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। আনিস নবনীর মাথায় পানি ঢালছে। দরজার ওপাশ থেকে ভীত চোখে তাকিয়ে আছে সুজাত মিয়া। নবনীর এই অসুখের জন্য সে নিজেকে দায়ী করছে। সে তাকে সঙ্গে করে রেল সড়কে গিয়েছে বলেই জিনের আসর হয়েছে। জিন তার আবার অনেক ভালো বুদ্ধি গ্রাম দেশে আছে। জিনের ফকিরকে আনলেই সে ব্যবস্থা করবে। এই কথা ডাক্তার সাহেবকে বলার সাহস নেই তার। সে জানে ডাক্তার সাহেবও কঠিন লোক। পীর ফকিরের যে ক্ষমতা আছে, এই লোকেরও সেই ক্ষমতা আছে। সাপের ওঝা সাপের বিষ নামাতে পারে। ডাক্তার সাহেব ওঝা না হয়েও সাপের বিষ নামায়। তার সাইকেল চুরি করেও চোর সুবিধা করতে পারেনি। সাইকেল ফেরত দিয়ে যেতে হয়েছে। ডাক্তার সাহেব এক ধরনের সাধনাও করেন। শ্মশান ঘাটে একা বসে থাকেন। তার জিন সাধনা থাকাও বিচিত্র না। জিনের চেয়েও বড় সাধনা আছে, পুরী সাধনা। সেই সাধনাও থাকতে পারে। তারপরেও সুজাত মিয়ার ভয় লাগছে, কারণ বিরাটনগরের অবস্থা ভালো না। ইমাম সাহেব বড় ত্যক্ত করছে। কোরআন হাদিস জানার লোক যখন অপখাতে মরে, তখন তাদের অনেক ক্ষমতা হয়। তার নমুনা দেখা যাচ্ছে। আজিজ মিয়াকে পানিতে ডুবিয়ে মেরে ফেলল। তাকে যখন পানি থেকে তোলা হলো, তখনও সামান্য জ্ঞান ছিল। কয়েকবার শুধু বলল, ইমাম সাহেব কই, ইমাম সাহেব। তারপরই সব শেষ।
জীবন থাকতে থাকতে ডাক্তার সাহেবকে খবর দিয়ে নিলে ডাক্তার সাহেব তাকে বাঁচিয়ে ফেলতেন। খবরটা আসছে মৃত্যুর পরে। দুনিয়ার লোক ভিড় করেছে আজিজ মিয়ার বাড়িতে। সুজাতেরও যাওয়ার ইচ্ছা ছিল, ভয়ের কারণে যায় নাই। ইমাম সাহেব আশেপাশেই আছে, কি দরকার? আনিস সুজাতের দিকে তাকিয়ে বলল, জেগে থাকার দরকার নেই, তুমি শুয়ে পড়ো। সুজাত দরজার আড়াল থেকে সরে গেল, কিন্তু শুয়ে পড়ল না। আজকের রাতটা ভালো না, ভয়ঙ্কর রাত। এই রাতে জেগে থাকা দরকার। আরও কত কি ঘটতে পারে। সুজাতের ধারণা চেয়ারম্যান সাহেবের বাড়িতেও কোনো একটা ঘটনা ঘটছে। কারণ 1 ঘন্টার উপর হয়েছে বৌদি এসে বসে আছে। ডাক্তার সাহেবকে নিয়ে যেতে হবে, চেয়ারম্যান সাহেব খবর পাঠিয়েছেন। সুজাতের ধারণা ডাক্তার সাহেব যাবেন না। চেয়ারম্যান সাহেবের পাইক বরকন্দাজ পাঠালেও যাবেন না, কারণ ডাক্তার সাহেবের স্ত্রীর অবস্থা ভালো না। এমন একটা ভয়ঙ্কর রাতে স্ত্রীকে একা ফেলে ডাক্তার সাহেব যাবে না। নবনী ক্ষীণ স্বরে বলল, একটু পানি খাও তো। আনিস গ্লাসে করে পানি দিল। নবনী পানিতে একটা চুমুক দিয়ে গ্লাস ফিরিয়ে দিল। পানি তিতা লাগছে। নবনী বলল, আমার জ্বর কি কিছু কমেছে? আনিস বলল, না। তাহলে কি সামান্য বেড়েছে? হ্যাঁ, 103 ছিল, এখন হয়েছে 103.5। তবে মাথায় পানি ঢালছি, অ্যানালজেসিক খাওয়ানো হয়েছে, জ্বর নেমে যাবে। নবনী হালকা সুরে বলল, তুমি অন্যদের চেয়ে আলাদা। আমি যখন বললাম জ্বর কি কমেছে, তখনও অন্য যে কোনো ডাক্তার হলে বলতো, হ্যাঁ সামান্য কমেছে। তুমি সত্যি কথাটা বললে। তবে আমার ধারণা মাঝে মাঝে মিথ্যা বলাটা অপরাধ না। কথা না বলে ঘুমোবার চেষ্টা করো। আমার কথা বলতে ভালো লাগছে, তাহলে বলো। আমি স্বামী স্ত্রীর সম্পর্কের ব্যাপারটা নিয়ে খুব চিন্তিত। এত চিন্তিত হবার কি আছে? নবনী বলল, আমি ঘর পোড়া গরু তো, এই জন্যই চিন্তিত। আমি আমার বাবা মাকে দেখেছি। আনিস বলল, তোমার কাছেই শুনেছি তাদের সম্পর্ক ভালো ছিল। বাইরে বাইরে ছিল, ভেতরে ছিল না। তেলে জলে কখনো মিশ খায়নি। তুমি তো জানো না, আমার মা 1 গাদা ঘুমের ওষুধ খেয়ে মারা যান। ঘটনাটা আমরা চাপা দিয়ে রেখেছি। প্রায় কেউই এই ঘটনা জানে না। জ্বরের ঘরে তোমাকে বললাম। তোমার মা যখন মারা যান তখন তোমার বয়স কত ছিল? 15 বছর। আমি তখন এসএসসি পরীক্ষা দিয়েছি। আমি যেমন দুঃস্বপ্ন দেখি, আমার মাও সেরকম দুঃস্বপ্ন দেখতেন। আনিস চুপ করে আছে। সে সামান্য চিন্তিত। জ্বর একেবারেই নামছে না। নবনী চাপা গলায় বলল, বাবা মাকে দেখে আমি কখনো বুঝতেই পারিনি তাদের সম্পর্কটা এতটা নষ্ট হয়েছে। কাজে আমি ভয় পাই, আমি খুবই ভয় পাই। আনিস বলল, কিছু কিছু মানুষ আত্মহত্যার প্রবণতা নিয়ে জন্মায়। স্বামী এবং স্ত্রীর ভেতর খুব ভালো সম্পর্ক, তারপরেও দেখা যায় এদের একজনকেও কাণ্ডটা করে ফেলেছে। এটা এক ধরনের অসুস্থতা। নবনী ছোট করে নিঃশ্বাস ফেলে বলল, যে অসুস্থতা আমার মায়ের মধ্যে আছে, সেই অসুখ তো আমার মধ্যেও থাকতে পারে। থাকতে পারে না? মার জিন কি আমার মধ্যে নেই? তোমাদের ডাক্তারি শাস্ত্র কি বলে? আনিস জবাব দিল না। নবনী বলল, তোমার এখানে এসে আমার সামান্য মন খারাপ হয়েছে। কেন জানো? না, জানি না। আমি দেখলাম আমি তোমাকে যেসব চিঠি লিখেছি তার সবই তুমি খুব যত্ন করে সাজিয়ে রেখেছ, অথচ তোমার চিঠিগুলো আমার কাছে নেই। চিঠি পড়া হয়ে গেছে, আমি ভুলে গেছি। এতে কি প্রমাণিত হয় তোমার প্রতি আমার ভালোবাসা কম? এতে কিছুই প্রমাণিত হয় না। হ্যাঁ, প্রমাণিত হয়। আবার দেখো, আমি জ্বরে ছটফট করছি। এই অবস্থায় আজিজ মিয়া নামে একজনের বাড়ি থেকে তোমাকে নিতে এলো। তুমি সঙ্গে সঙ্গে আমাকে ফেলে চলে গেলে। এখন আবার আরেকজনকে এসেছে তোমাকে কোথায় যেন নিতে চায়।
আমার অবস্থা যত খারাপই হোক, তুমি কিন্তু ওই লোকের সঙ্গে যাবে, যাবে না? হ্যাঁ, যাব। যে নিতে এসেছে তার নাম কি? তার নাম বোদে। বাহ, সুন্দর নাম তো। বদ থেকে বোদে, ভালো থেকে ভালি। আচ্ছা, ভালি নামে কেউ কি তোমাদের এই বিরাটনগরে আছে? জানি না, একটু খোঁজ নিয়ে দেখো তো। আচ্ছা, খোঁজ নেব। তুমি ঘুমোবার চেষ্টা করো। আমাকে ঘুম পাড়াবার জন্যে তোমাকে ব্যস্ত হতে হবে না। তুমি বদির সঙ্গে যেখানে যেতে চাও যেতে পারো। এই যে তুমি আমাকে ফেলে ফেলে চলে যাচ্ছ, এতে কিন্তু আমার খারাপ লাগছে না, বরং ভালো লাগছে। কেন ভালো লাগছে বলবো? বলো। নবনী আগ্রহের সঙ্গে বলল, আমার এই কারণে ভালো লাগছে যে তোমারও আমার প্রতি আগ্রহ কম। যদি সেই রকম আগ্রহ, সেই রকম মমতা থাকতো, আমাকে ফেলে যেতে পারতে না। আমি নিজেও খুবই অসুস্থ। মাথা আর পানি দিও না, ভালো লাগছে না। শুকনো তোয়ালে দিয়ে মাথাটা মুছিয়ে দাও। আনিস মাথা মুছিয়ে দিল। নবনী বলল, এখন তুমি যেখানে যেতে চাও চলে যাও। কাল ভোরের ট্রেনে আমাকে তুলে দেবে। জ্বর কমুক বা না কমুক, আমি চলে যাব। আচ্ছা, তুমি আমার সঙ্গে যাবে না। আমি যেমন একা এসেছি, একাই যাব। আচ্ছা। আমি দুঃস্বপ্ন দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছি। আমি আর দুঃস্বপ্ন দেখতে চাই না। বুঝতে পারছো আমি কি বলার চেষ্টা করছি? তোমার শরীর ভালো না, তুমি কি বলছো নিজেও জানো না। আমি কি বলছি তা খুব ভালো করে জানি। আনিস ক্লান্ত স্বরে বলল, তুমি যা চাইবে তাই হবে। নবনী বলল, থ্যাংক ইউ, এখন যাও। বদি বলে যে এসেছে তার সঙ্গে যাও। আমার ঘুম পাচ্ছে, আমি চোখ বন্ধ করে শুয়ে থাকব। নবনী চোখ বন্ধ করল। পুরো গ্রাম জুড়েই উত্তেজনা। প্রতিটি বাড়িতেই বাতি জ্বলছে। আজিজ মিয়ার বাড়িতে লোকে লোকারণ্য। আশেপাশের গ্রাম থেকে লোকজন আসতে শুরু করেছে। মানুষের উত্তেজনা পশু পাখিদের মধ্যেও ছড়িয়ে পড়েছে। কুকুর ডাকছে, মাঝে মাঝে কাক ডাকছে। কুকুর এবং কাক মানুষের খুব কাছাকাছি বাস করে। এরা মানুষের সুখ দুঃখের অংশীদার হতে চায়। গ্রামের সব মানুষ জেগে থাকলেও রাস্তাঘাট ফাঁকা। আনিস সাইকেল বের করেছে। অনেকদিন সাইকেলে চড়া হয় না। তার ইচ্ছা চেয়ারম্যান সাহেবের বাড়িতে প্রথমেই যাবে। ঘটনা কি জেনে ফেরার পথে ইমাম সাহেবের বাড়িতে যাবে। সাকিনা মেয়েটি সেখানে একা বাস করছে। সে নিশ্চয় খুব ভয় পাচ্ছে। মেয়েটাকে বলবে তার বাড়িতে চলে আসতে। নবনী কাল চলে যাবে, সেও চলে যাক নবনীর সঙ্গে। তার এখানে একা থাকাটা ঠিক না। আনিসের শ্মশান ঘাটে যেতেও খুব ইচ্ছা করছে। নবনীর আসার পর থেকে শ্মশান ঘাটে যাওয়া হয়নি। অন্ধকার রাতে শ্বেত পাথরের মেঝেতে কিছুক্ষণ চুপ করে বসে থাকা, আকাশের তারা দেখা। আনিসের ধারণা নবনী খুব ভুল চিন্তা করেনি। তাদের দুজনের সম্পর্ক জমাট বাঁধেনি। সম্পর্কের রসায়নে খুব সূক্ষ্ম কোনো সমস্যা হয়েছে। সম্পর্ক জমাট বাঁধতে পারছে না। সম্পর্ক যে জমাট বাঁধেনি তার সবচেয়ে বড় প্রমাণ শ্মশান ঘাটে নবনীকে তার নিয়ে যেতে ইচ্ছে করে না। এই জায়গাটা যেন শুধুই তার একার, সেখানে অন্য কেউ যাবে না। নবনীর সঙ্গে তার বিয়েটা প্রেমের বিয়ে, এটা বলা যাবে না। দুজনের পরিচয় খুবই আকস্মিক। নীলক্ষেতে পুরনো বইয়ের দোকানে আনিস বই গাঁটছিল। এই দোকানগুলিতে হঠাৎ হঠাৎ কিছু ভালো বই পাওয়া যায়। সাইকোলজি অফ ডাইং ক্যান্সার পেশেন্ট নামের অসাধারণ একটা বই মাত্র 40 টাকায় এখান থেকে আনিস কিনেছিল। ধর্মগ্রন্থ মানুষ যেভাবে পাঠ করে, এই বই আনিস সেভাবেই পাঠ করে। আনিস নিজের মনে বই ঘাটছে, তখন একজন কে যেন আনিসের পাশে এসে বলল, আপা আপনাকে একটু ডাকে। আনিস তাকিয়ে দেখল একটু দূরে গাড়ি পার্ক করা। গাড়িতে অতি রূপবতী এক তরুণী বসে আছে। আনিস তরুণীকে চিনতে পারল না। আনিস বলল, আপনার ভুল হয়েছে, আমাকে না, উনি হয়তো অন্য কাউকে ডাকছেন।
লোকটি বলল, আপনাকেই ডাকেন। আপনার নাম আনিস না? আনিস বলল, হ্যাঁ, আমার নাম আনিস। বই ঘাটা বন্ধ করে আনিস এগিয়ে গেল। তরুণী মেয়েটি বলল, আপনার নাম আনিস না? আনিস বলল, হ্যাঁ, আমার নাম আনিস। বই ঘাটা বন্ধ করে আনিস এগিয়ে গেল। তরুণী মেয়েটি বলল, আপনার নাম আনিস না? আনিস বলল, হ্যাঁ। আপনারা ছোটবেলায় কখনো কুমিল্লায় ছিলেন? ছিলাম। আপনার ছোট বোন মিনুর সঙ্গে আমি পড়তাম। মিনু নামে আমার কোনো ছোট বোন নেই। মিনু নানার বাড়িতে পুকুরে ডুবে মারা গিয়েছিল। আপনাদের নানার বাড়ি ময়মনসিংহে। আনিস খুবই বিনয়ের সঙ্গে বলল, কোনো এক জায়গায় আপনার ভুল হচ্ছে। আমার নাম আনিস ঠিক আছে, কুমিল্লায় ছোটবেলায় ছিলাম তাও ঠিক আছে, আমার নানার বাড়ি যে ময়মনসিংহ তাও ঠিক, কিন্তু আমি সেই মানুষ না। আপনার বাবা কানাডায় থাকতেন। মিনুর মৃত্যুর পর তিনি সবাইকে নিয়ে কানাডা চলে যান। আনিস হতাশ গলায় বলল, আপনি আমার কথা বিশ্বাস করছেন না। আমি বরং একটা কাজ করি। আমার বাবা মা কলাবাগানে থাকে। আমি একটা কাগজে ঠিকানা লিখে দিচ্ছি। তাদের সঙ্গে কথা বললেই আপনার কনফিউশন দূর হবে। তরুণী শক্ত গলায় বলল, ঠিকানা, টেলিফোন নাম্বার সবই লিখে দিন। আমি আজই যাব, এখনই যাব। এক কাজ করুন, ঠিকানা লেখার দরকার নেই, আমি অপেক্ষা করছি। আপনি বই ঘাটছিলেন, বই ঘাটা শেষ করে গাড়িতে উঠুন, আপনাকে নিয়েই আমি যাব। আনিস বলল, আপনার কি সন্দেহ আমি আপনাকে ভুল ঠিকানা দেব? এরকম সন্দেহ যে আমার হচ্ছে না তা না। আনিসের বাড়িতে গিয়ে তরুণী মেয়েটির সন্দেহ দূর হয়েছিল। তারপরেও সে অনেকক্ষণ বাড়িতে রইল। খাটে পা তুলে নিতান্ত পরিচিত জনের মতো বসে গল্প করতে লাগলো। আনিসের মা যখন বললেন, মা, আজ দুপুরে তুমি আমাদের সঙ্গে খাও, নবনী তৎক্ষণাৎ বলল, আচ্ছা। এক পর্যায়ে আনিসের বাবা এসে ইশারায় তাকে ডেকে পাশের কামরায় নিয়ে গলা নিচু করে বললেন, মা, তুমি ওই মহিলাকে বলো সে যেন এইরকম শব্দ করে না হাসে। আমার কান ঝালা পড়া হয়ে যাচ্ছে। জরুরি একটা কাজ করছি, এর মধ্যে বাড়িঘর কাঁপিয়ে হ্যাঁ 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 হ্যাঁ। মেয়েদের হাসির মধ্যে একটা সৌন্দর্য থাকবে, মাধুর্য থাকবে। তার কিছুই নেই। হাসি শুনলে মনে হবে কয়েকটা হায়না ঝগড়া করছে, এ ওকে কামড়াচ্ছে। নবনী বলল, আপনাদের মধ্যে কি ঝগড়া হয়েছে? তিনি বললেন, হ্যাঁ, 1 সপ্তাহ ধরে কথাবার্তা বন্ধ। আবার যে কথা বলা শুরু করব এটাও মনে হচ্ছে না। মা, তুমি কি আরেকটা কাজ করতে পারবে? হায়নাটাকে বলবে যে আজ থেকে আমি তার খাবার মুখে দেব না, হোটেল থেকে এনে খাবো। কথাটা বলতে পারবে? বলতে পারলে খুব ভালো হয়। নবনী হাসতে হাসতে বলল, পারবো। দুপুরে খেতে বসে নবনী অবাক হয়ে দেখল আনিসের বাবা সত্যি সত্যি হোটেল থেকে বিরিয়ানি নিয়ে এসেছেন। একই টেবিলে বসে খুব আয়োজন করে খাচ্ছেন। নবনীর খুবই মজা লাগছিল। আনিসের মার এই মেয়েটিকে এতই পছন্দ হলো যে দুপুরে খেতে বসেই তিনি ঠিক করলেন, যে করেই হোক এই মেয়েটির সঙ্গেই আনিসের বিয়ে দিতে হবে। তার আগ্রহে শেষ পর্যন্ত বিয়েটা হয়। নবনীর দিক থেকেও হয়তো আগ্রহ ছিল, আনিসের আগ্রহ অনাগ্রহ কিছুই ছিল না। যে মেয়ে মনে মনে অন্য একজনকে অনুসন্ধান করছে তার প্রতি আগ্রহ তৈরি হবার কথাও না। নবনী হয়তো ভেবেছিল এই আনিস তার কল্পনার আনিসের কাছাকাছি যাবে। সেটা সম্ভব হয়নি। নবনীর কল্পনার মানুষটা কেমন আনিস তা জানে না। কল্পনার মানুষের চরিত্রে অভিনয় সে করতে পারেনি, ইচ্ছাও হয়নি। জহির খার বাড়ির উঠোন ভর্তি মানুষ, সবকটা ঘরে হারিকেন জ্বলছে। পল্লী বিদ্যুতের কানেকশন থাকলেও আজ ইলেকট্রিসিটি নেই। দুটা হ্যাজাক বাতি জ্বালিয়ে অন্ধকার প্রায় দূরই করে দেওয়া হয়েছে। একটা হ্যাজাক বাতি জ্বলছে মাঝলা ঘরের উঠানে, আরেকটা মূল বসত বাড়ির বারান্দায়। জহির খা সাধারণত মাঝলা ঘরের সময় কাটান। আজ তিনি শুয়ে আছেন নিজের ঘরের পালঙ্কে। সেখানে বাইরের লোকজনের প্রবেশ
পুরোপুরি নিষিদ্ধ, কিন্তু আনিসকে সরাসরি সেখানেই নিয়ে যাওয়া হলো। ঘরে বিশাল এক রেলিং দেয়া খাট, খাটে 3টা বালিশ পেতে আধশোয়া হয়ে জহির খা এলিয়ে পড়ে আছেন। তার গায়ে তসরের হলুদ রঙের চাদর, চাদরের নিচে একটু পরে পরেই তিনি কেঁপে কেঁপে উঠছেন। খাটের রেলিং ধরে হেনা চিন্তিত এবং ভীত চোখে দাঁড়িয়ে আছেন। জহির খার চোখ লাল, তবে তিনি নেশাগ্রস্ত না। ঘরে অ্যালকোহলের গন্ধ নেই, কর্পূরের গন্ধ আছে। আনিস বলল, আপনার কি শরীর খারাপ করেছে? জহির খা বললেন, শরীর ভালো না খারাপ সেই আলাপ পরে হবে, তুমি ওই চেয়ারটায় বসো। হেনা কাঁপা কাঁপা গলায় বলল, ওনার শরীর খুবই খারাপ। জহির খা ধমক দিয়ে বললেন, তোমারা কে বলতে বলছে? আমার শরীর ভালো না মন্দ সেটা আমি বুঝবো, ঘর থেকে যাও। হেনা চোখ মুখ শক্ত করে রেলিং ধরে দাঁড়িয়েই রইল। জহির খা প্রচণ্ড ধমক দিলেন, কঠিন গলায় বললেন, যাও ঘর থেকে। হেনা বের হয়ে গেল। জহির খা বললেন, ডাক্তার, এখন তুমি আমারে পরীক্ষা টরীক্ষা যা করার করো। আনিস কাছে গেল। গায়ে জ্বর নেই, বরং গায়ের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য কম। তবে নাড়ি খুব দ্রুত চলছে, প্রায় 100-র কাছাকাছি। মাঝে মাঝে ড্রপ বিট হচ্ছে। জহির খা বললেন, কি দেখলা? আনিস বলল, গায়ে জ্বর নেই, তবে নাড়ি দ্রুত চলছে। আপনি কোনো একটা বিষয় নিয়ে খুব উত্তেজিত। বিষয়টা কি তুমি অনুমান করতে পারো? জি না, আমার অনুমান শক্তি ভালো না। জহির খা বিছানায় উঠে বসলেন, লম্বা নিঃশ্বাস ফেলে বললেন, তোমারে আমি অত্যধিক স্নেহ করি বলেই বলতেছি, নয়তো বলতাম না। ডাক্তার শোনো, আমি সবসময় নানান উত্তেজনার মধ্যে থাকি। উত্তেজনায় থাকা আমার অভ্যাস হয়ে গেছে। এতে আমার শরীর খারাপ করে না, ঘটনা ভিন্ন। তুমি আমার ঘটনাটা আগে শোনো, তারপরে চিকিৎসা করো। বুঝতে পারতেছি আমার চিকিৎসা দরকার। আমার শরীর অতিরিক্ত খারাপ, নিঃশ্বাস নিতে পারতেছিলাম না। তুমি বাড়ির কাছে আইসা সাইকেলের ঘন্টা দিলা, তারপর থেকে নিঃশ্বাস নিতে পারতেছি। হেনা এবার এসে রেলিং ধরে দাঁড়িয়েছে। জহির খা প্রচণ্ড ধমক দিয়ে বললেন, আবার কেন আসছো? ধমকে হেনা কেঁপে উঠল, কিন্তু খাটের রেলিং ধরেই থাকলো। আনিস বলল, আপনি এখন যান, ওনার মেজাজ ঠিক হলে আসুন। চেয়ারম্যান সাহেবের হার্টের অবস্থা ভালো না, এই সময় তাকে আর উত্তেজিত করা ঠিক হবে না। হেনা চলে গেল, তবে তার চোখ ভর্তি পানি। অস্বাভাবিক একটা দৃশ্য। জহির খা গলা নিচু করে বললেন, ডাক্তার শোনো, আজ আমি ইমাম সাহেবরে দেখলাম, আসকান পাঞ্জাবি পরা, মাথায় টুপি। আনিস কিছু বলল না। জহির খা বললেন, ঘটনাটা বলার আগে তোমার কাছে একটা বিষয় পরিষ্কার করা দরকার। এই যে আজিজ মিয়া পানিতে ডুবে মারা গেছে, এই বিষয়ে তোমার অনুমান কি? কেন মরল? আপনাকে আগেই বলেছি, আমার অনুমান শক্তি দুর্বল। জহির খা বড় নিঃশ্বাস ফেলে বললেন, অনেকেই মনে করবে কাজটা আমি করাইছি, ভয় দেখায় তারে পানিতে নিয়ে ফেলছি। ঘটনা সত্য না। আমি মানুষের শাস্তি দিই, সেই শাস্তির মাপ আছে। কানে ধরে উঠবস করাই, মাঠে চক্কর দেওয়ানোর ব্যবস্থা করি। আমার অবস্থায় থাকলে এইগুলা করতে হয়, বুঝতে পারতেছো? আনিস জবাব দিল না, চুপ করে রইল। তার বাসায় ফেরা উচিত। সাকিনার খবর নিয়ে অতি দ্রুত নবনীর কাছে যাওয়া উচিত। কে জানে, নবনীর জ্বর হয়তো আরো বেড়েছে। বড় মানুষদের কনফেশন শোনা তার কর্তব্যের মধ্যে পড়ে না, তবে এই কনফেশনটা প্রায় সময়ই ঔষধের মতো কাজ করে। সেই অর্থে জহির খার কথা তার শোনা উচিত। ডাক্তার, জি? আমি পিশাচ না, আমি কথায় কথায় বলি আমি দুষ্ট লোক। আমি চাই লোকে আমার দুষ্ট লোক ভাবুক, এতে আমার কাজের সুবিধা হয়। আমি দুষ্ট লোক, এইটা সত্য, তবে যতটা বলি ততটা না। আমার কথা কি তুমি মন দিয়ে শুনতেছ? জি, শুনছি।
এখন শোনো আমি কি দেখলাম। রাত বাজে 1টা। আমার ঘুম আসতেছে না। প্রতি রাতে আমি মদ্যপান করি। এইটা করলাম না। আমার বাড়ির পিছনে একটা লিচু গাছ আছে। তুমি দেখেছো কিনা জানি না, বিরাট গাছ। গাছের তলাটা আমি বাধায় দিয়েছি। মন টন খারাপ থাকলে মাঝে মাঝে সেখানে বসে আছি। হঠাৎ দেখি ডিস্ট্রিক্ট বোর্ডের সড়ক দিয়ে কে যেন আসতেছে। ছোটখাটো একজন মানুষ হেলতে দুলতে আসতেছে। মাঝে মাঝে দাঁড়ায়, চারদিকে তাকায়, তারপর হাঁটা ধরে। আমি তাকায়ে আছি। তারপর দেখি যেই দিক থেকে আসছিল সে আবার সেই দিকে হাঁটা ধরছে। কিছুক্ষণ পরে তারে আর দেখা গেল না। আমি ভাবলাম চোখের ধান্দা। একটা সিগারেট ধরালাম। সিগারেটটা 2টা টান দিয়েছি। দেখি সে আবার আসতেছে। আমার বুক ধক করে উঠল, কারণ আমি মানুষটারে ভালো মতো চিনেছি। আমাদের ইমাম সাহেব। আমার হাতে আছে একটা 5 ব্যাটারির টর্চ। ডাক্তার, আমি ভীতু লোক না, আবার খুব যে সাহসী তাও না। আমি টর্চ হাতে আগায়ে গেলাম। লোকটা আমার কাছাকাছি আসলে তার মুখে টর্চ ফেলবো। আগে সেভাবে আসতেছিল, এখন সেইভাবেই আসতেছে। মাঝে মাঝে দাঁড়ায়, এই দিক ওই দিক চায়, আবার হাঁটা শুরু করে। লোকটা আমার কাছাকাছি আসতেই আমি তার গায়ে টর্চ ফেললাম। যা ভেবেছিলাম তাই। ইমাম ইয়াকুব, গাল ভর্তি দাড়ি, পরনে আসকান, পায়জামা, মাথায় টুপি। টর্চ ফেলতেই ইমাম উল্টা দিকে দৌড়াতে শুরু করলো। আমি টর্চ ধরেই আছি। দেখলাম সে আসলে দৌড়াচ্ছে না, বাতাসের উপর দিয়ে যাচ্ছে। এই হলো ঘটনা। আপনি কি করলেন? বাড়িতে চলে এলেন? না, আমি লিচু গাছের নিচে গিয়া আবারও বসলাম। বাড়ি থেকে দোলানা বন্দুক নিয়ে আসলাম। টোটা ভরলাম। ঠিক করলাম আবার যদি সে আসে গুলি করব। এসেছিল, আর আসে নাই। রাত 3টার সময় খবর পাইলাম দুর্ঘটনা ঘটেছে। তারপর থেকে নিঃশ্বাসের কষ্ট। এখন একটু কম না? হ্যাঁ, এখন কম। আপনি শুয়ে থাকুন, ঘুমাবার চেষ্টা করুন। আপনার ঘুম দরকার। ডাক্তার, তোমার এই কথাগুলো বলতে পেরেছি আমার হালকা লাগতেছে। হেনা আবার মাথা বের করেছে। জহির খা ক্ষিপ্ত গলায় বললেন, ডাক্তার, তুমি এই মেয়ের গালে ঠাস করে একটা চর মারো, বড় ত্যাক্ত করতেছে। হেনা সরে গেল না, দরজা ধরে দাঁড়িয়ে থাকলো। ইমাম সাহেবের চালা ঘরে বাতি জ্বলছে। আনিস সাইকেলের বেল টিপতেই সাকিনা বের হয়ে এলো। তার মাথা কালো চাদরে ঢাকা। চাদরের ফাঁক দিয়ে মুখ বের করে আছে। সেই মুখ ভয়ে ছোট হয়ে আছে। আনিস বলল, আপনি আমাকে চিনবেন না, আমার নাম। মেয়েটি আনিসকে থামিয়ে দিয়ে শান্ত গলায় বলল, আমি আপনারে চিনি। বাপজান আপনার কথা আমাকে চিঠিতে লিখেছেন। আপনি একা একা ভয় পাচ্ছেন কিনা দেখতে এসেছি। সাকিনা বলল, আমার ভয় কম, কিন্তু আমি ভয় পেয়েছি। আমি খুবই ভয় পেয়েছি। আমার বাপজান মানুষ মারতেছে, এটা কেমন কথা? আনিস বলল, এটা খুবই ভুল কথা। এটা নিয়ে আপনি মোটেই দুশ্চিন্তা করবেন না। আপনি বরং এক কাজ করুন, আমার বাসায় চলুন। আমার স্ত্রী আছে, আপনার থাকতে সমস্যা হবে না। আমার স্ত্রী কাল সকালে ঢাকা চলে যাবে। আমার মনে হয় আপনারও চলে যাওয়া ভালো। বাপজানরে এইভাবে ফেলে রেখে চলে যাব? বাপজানের মৃত্যুর কোনো বিচার হবে না? আনিস কি বলবে বুঝতে পারল না। সাকিনা বলল, সবাই আপনাকে খুব ভয় পায়। আমার বাপজান চিঠিতে লিখেছিলেন, আপনি ফেরেশতার মতন মানুষ। আপনি যদি আমাকে চলে যেতে বলেন, আমি চলে যাব। আনিস বলল, আমি আপনাকে চলে যেতেই বলছি। কারো ওপর কোনো রাগ না রেখে আপনি চলে যান। সাকিনা বলল, আচ্ছা, আমি চলে যাব, তবে রাতটা এখানেই থাকবো। ভয় পাবেন না? না, ভয় পাবো না। জহিরুদ্দিন খাঁ সাহেব আমার জন্য পাহারার ব্যবস্থা করেছেন।
তার হুকুম মতো আমার সঙ্গে একজন মহিলা থাকেন, মসজিদে একজন পুরুষ মানুষ থাকে। তাই নাকি? তিনি এই কাজটা প্রথম দিন থেকেই আমার জন্য করেছেন। কেন করেছেন তা আমি জানি না। 2 বেলা আমার জন্য তিনি ভাত তরকারি পাঠান। একটা কথা আছে না, গরু মেরে জুতা দান। আমার মনে হয় ব্যাপারটা সেই রকম। আনিস বলল, সেরকম তো নাও হতে পারে। হয়তো যে কাজটা উনি করেছেন তার জন্য তিনি অনুতপ্ত। হয়তো আপনাকে দেখে তার মায়া লেগেছে। আমার ধারণা লোকে ওনাকে যতটা খারাপ ভাবে তত খারাপ উনি না। সাকিনা কঠিন গলায় বলল, আমার বাবাই শুধু খারাপ। খারাপ কাজ করে সে শাস্তি পেয়েছে। মৃত্যুর পরেও খারাপ কাজ করছে, মানুষ মারছে। কিছু মনে করবেন না ডাক্তার সাহেব, মনের দুঃখে কিছু কঠিন কথা বললাম। আমি কিছু মনে করিনি। সাকিনা কাঁদো কাঁদো গলায় বলল, আমি হাসান নামের লোকটার সঙ্গে কথা বলতে চাইছিলাম, কিন্তু কথা বলতে পারলাম না। জহির খাঁ সাহেব হাসানকে তার ছেলেকে দূরে কোথায় পাঠিয়ে দিয়েছেন। তিনি চান না আমি তার সঙ্গে কথা বলি। আনিস বলল, পুরনো প্রসঙ্গ নিয়ে কথা বলার দরকার কি? সাকিনা তীক্ষ্ণ গলায় বলল, কেন, আপনি কি বিশ্বাস করেন ঘটনা সত্যি? আনিস বলল, আমি কিছু বিশ্বাস করি না, আবার কোনো কিছু অবিশ্বাসও করি না। আমি শুধু একটা জিনিসই জানি, প্রাণী হিসেবে মানুষ খুবই অদ্ভুত। কোনো প্রাণী তার স্বজাতিকে হত্যা করে না, শুধু মানুষ করে। মাটির হাড়ির মুখ কলাপাতা দিয়ে বাঁধা। বাঁধন খুলতে খুলতে মর্জিনার চোখ চকচক করতে লাগলো। সে আদরে গলায় বলল, আইজ আবার কি আনছেন? মতি উদাস গলায় বলল, জানি না কি আনছি, খুললা দেখো। জিনিসটা কি চিনতেছি না তো। মুখে দিয়া দেখ। মর্জিনা বলল, দেখতে জানি কেমন, ঘিন্না ঘিন্না লাগতেছে। ঘিন্না লাগলে খাইও না, সবেরে সব জিনিস সয় না। ঘি খাইলে কুত্তার লোম পইরা যায়। জিনিসটা হইল তেলিকান্দার সরভাজা। তেলিকান্দার সরভাজা, নাটোরের কাঁচাগোল্লা, পোড়াবাড়ির চমচম, কুমিল্লার রসমালাই যেই রকম, তেলিকান্দার সরভাজাও একই রকম। রমেশ কারিগরের সাক্ষাৎ নাতে ওস্তাদ পরমেশ কারিগরের নিজের হাতে পাক দেওয়া জিনিস। ঢাকা শহরের রইস আদমিরা নগদ টাকা দিয়ে এই জিনিস নিয়ে যায়। 7 দিন আগে অর্ডার দেওয়ান লাগে, বহুত ঝামেলা কইরা তোমার জন্য জোগাড় করছি। তুমি জিনিস চিনলা না। আমার আর করণের কি আছে, এইটা হইল আমার কপাল। মর্জিনা আঙ্গুলের ডোগায় খানিকটা সরভাজা মুখে দিল। মতি বলল, কেমন? গন্ধ ভালো না, কিন্তু খাইতে ভালো। খাওয়াটাই আসল, গন্ধ কিছু না। গু যদি খাইতে ভালো হইতো, মানুষ নাকে চাপ দিয়ে সামনে গু খাইতো। মর্জিনা আগ্রহ করে খাচ্ছে। মতির এই দৃশ্য দেখতে বড় ভালো লাগছে। আহারে বেচারি, ভালো মন্দ খাইতে এত পছন্দ করে, সেই ভালো মন্দ পাওয়ার ব্যবস্থাটাই তার আল্লাহ পাক দেয় নাই। তেলিকান্দার সরভাজা সে আসলে ওস্তাদ পরমেশ কারিগর বানায়নি, মতি নিজে বানিয়েছে। এটা বলতে ইচ্ছা করছে। মতি চায়ের দোকান থেকে 3 কাপ দুধের সর কিনে নিয়ে সয়াবিন তেলে ভেজে ফেলেছে। সঙ্গে 4 চামচ চিনি দিয়েছে। তেজপাতা ছিল না বলে দেওয়া হয়নি। কড়াই থেকে কালো রং ওঠায় জিনিসটা দেখতে বিদঘুটে হয়েছে। তাতে ক্ষতি কি? খাওয়া হলো আসল। মতি বলল, মর্জিনা মজা পাইছো? মর্জিনা বলল, আরেকবার আনান লাগবো। মতি দীর্ঘশ্বাস ফেলে বলল, চেষ্টা নেব, পারবো কিনা বলতে পারি না। পরমেশ কারিগররা আমার মতো 2 পয়সা দামের মানুষ কেমনে ধরে কও দেখি? একবার যখন ধরতে পারছেন, আরেকবার পারবেন। দেখি, চেষ্টা নেব। মর্জিনা বলল, আমারে সোনার কিছু কিনা দিয়েন। মেয়ে ছেলের শরীরে সোনার কোনো জিনিস না থাকলে দোষ লাগে। এমন সুন্দর সোনার একটা নাকছাবি ছিল, কই যে পড়ছে। মতি বলল, চিন্তা নিও না, দিব সোনার নাকছাবি। স্বাধীন ব্যবসায় নামতেছি, টাকা পয়সার চিন্তা আর থাকবো না।
কি ব্যবসা? স্বপ্নে একটা বড়ি বানানির হিস্টোরি পাইছি। এই বড়ি বেচবো। বড়ির নাম জ্বরমতি। এই বড়ি 2টা খালি পেটে খাইলে যে কোনো জ্বর 2 ঘন্টার মধ্যে আরোগ্য হয়। টাকা পয়সা হইলে কি আর আপনি আমারে পুষবেন? আমি কে? আমি অবশ্যই তোমারে পুষবো। টাকা পয়সা হইলে তোমারে বিবাহও করতে পারি। অনেকদিন থেকে সংসার করতে ইচ্ছা করে, টাকা পয়সার অভাবে সংসার করতে পারতেছি না। আমার মতো একটা খারাপ মেয়ারে আপনি সত্যি বিবাহ করবেন? অবশ্যই করব। তুমি যেমন খারাপ, আমিও তেমন খারাপ। খারাপে খারাপে কাটাকাটি। আনন্দে মর্জিনার চোখে পানি এসে গেল। মতি গভীর আবেগের সঙ্গে বলল, কানবা না। 2 দিনের দুনিয়াত আসছো, আনন্দ ফুর্তি করে যাও। আমার মন খুবই খারাপ। তোমার এই চোখের পানি দেখলে আরো খারাপ হইব। মন খারাপ কি জন্যে? ইমাম সাহেব আছে না, সে আজ একটা লোক মেরা ফেলছে। কি কোন আপনি? খুবই খারাপ অবস্থা। আর গ্রামে যাব না বলে ঠিক করেছে। থাকবেন কই? তোমার এইখানে থাকবো। স্বামীরে তো তুমি ফেলতে পারবা না, নাকি ফেলবা? স্বামী আবার কখন হইলেন? এখনো হই নাই, একদিন তো হইব। হইব না? মর্জিনা হাসছে, লাজুক হাসি। মতির দেখতে বড় ভালো লাগছে। না, সংসার ধর্মটা করা দরকার। শুধু যদি বাড়িগুলো আস্ত থাকতো, পাউডার হয়ে না যেত, সংসার ধর্মের আগে বড়ি ঠিক করতে হবে। ডাক্তার সাহেবের স্ত্রীর সঙ্গে পরামর্শ করলে হয়। বড় বুদ্ধি মেয়ের, বুদ্ধিতে জকজক করতেছে। সেই তুলনায় মর্জিনার বুদ্ধি গরু ছাগলের চেয়ে সামান্য বেশি। তাও খুব বেশি না, 2 আঙ্গুল বেশি। অন্তরে মায়া মোহব্বত নেই। ভালো ভালো খাওন যদি কেউ দেয়, তার জন্য মায়া মোহব্বত আছে। খাওন নাই, মায়া মোহব্বতও নাই। আজীব মেয়ে মানুষ। সব মেয়ে মানুষই আজীব। মর্জিনা একটু বেশি আজীব। আল্লাহ পাকে দুনিয়াটাই আজীব। মর্জিনা বলল, কি চিন্তা করেন? আল্লাহ পাকের আজীব দুনিয়া নিয়ে চিন্তা করি। মর্জিনা বলল, একটা জিনিস খেতে খুব মন চায়। গরম বুন্দিয়া, লুচি দিয়া বুন্দিয়া। মতি দীর্ঘ নিঃশ্বাস ফেলল। কি মেয়ে ছেলে, কোনো ভালো চিন্তা নাই। তার চিন্তা গরম বুন্দিয়া। এমন মেয়ে ছেলে নিয়ে সংসার করা কঠিন হবে, খুবই কঠিন। ভাবের কথা বললে কিছুই বুঝবে না। মতের মাঝে মধ্যে ভাবের কথা বলতে ভালো লাগে। রুচি বুন্দিয়া নিয়ে কতক্ষণ আর কথা বলা যায়। মতে বড়ই উদাস বোধ করল। আনিসের ঘরের বারান্দায় ঝুলানো 4টা অর্কিড গাছেই ফুল ফুটেছে। নীল ফুল, লম্বা, বড় বড়, সতেজ, অহংকারে পাপড়ে। আনিস মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। স্বপ্নে অর্কিড গাছে ফুল ফুটতে সে দেখেছে। স্বপ্নের ফুল থেকে আলো ঠিকরে বের হচ্ছিল। বাস্তবের ফুলগুলি থেকে আলো ঠিকরে বের হচ্ছে না, কিন্তু দেখতে স্বপ্নের ফুলের চেয়েও সুন্দর লাগছে। আনিস ঠিক করলো অর্কিড গাছের ফুল ফোটার খবরটা নবনীকে জানাবে। কয়েক লাইনের চিঠি। তুমি যে অর্কিডগুলো দিয়েছিলে সেখানে ফুল ফুটেছে, এই সঙ্গে গাছের কিছু ছবি। নবনী ক্যামেরার জন্য ফিল্ম নিয়ে এসেছিল, ব্যবহার করা হয়নি। এখন ব্যবহার করা যাবে। ফিল্ম নেত্রকোনা পাঠিয়ে ডেভেলপ দিয়ে আনতেও 2 দিন লাগবে। বিরাটনগরের কিছু ছবিও সে তুলে নিয়ে যাবে। শ্মশান ঘাটের ছবি, বুধবারে যে হাট বসে, হাটের ছবি, আড়ংয়ের ছবি। বিরাটনগরে থাকার কাল শেষ হয়েছে। ট্রপিক্যাল মেডিসিনে পিএইচডি করার স্কলারশিপ পাওয়া গেছে। গবেষণার কাজটা তার কেমন লাগবে সে বুঝতে পারছে না। ডাক্তারি করে যে আনন্দ সে পেয়েছে, সেই আনন্দ কি পাবে? মনে হয় পাবে না। মানুষের ভালোবাসায় যে অভ্যস্ত হয়ে যায়, সেই ভালোবাসা না পেলে সে অথৈ জলে পড়ে যায়। আনিসকে দেখিয়ে কেউ যখন গর্ব এবং অহংকার নিয়ে বলে, আমরা সাইকেল ডাক্তার যাই, বাক্কা বেটার চাক্কাডা, তখন মনে হয় কড়া কোনো নেশার বস্তু রক্ত ঢুকে গেছে। শরীর ঝনঝন করতে থাকে।
বুধবার হাটে আনিস মাছ কিনতে গিয়েছিল। 10টা কই মাছ কিনে দাম দিতে গেল। মাছওয়ালা এমনভাবে তাকালো যেন সে অত্যন্ত অপমানিত বোধ করেছে। হড়বড় করে বলল, আমি গরিব বইলা এই অপমান? আপনি আমারে দাম দিতে চান? কপালের দোষে গরিব হয়েছি ডাক্তার সাহেব। আজ যদি আপনার কাছে মাছের দাম নেই আর এই সংবাদ আমার পরিবারের কানে যায়, হ্যাঁ, আমারে 3 তালাক দিয়া বাপের বাড়ি চইলা যাবে। আনিস হাসতে হাসতে বলল, কারণ কি? কারণ আপনি তারে বাঁচাইছিলেন। আমরা তার জীবনের আশা ছাইরা দিয়া মৌলবি ডাকায় তওবা পর্যন্ত পড়াইছি। মানুষের ভালোবাসার বন্ধন কাটানো খুবই কঠিন। কঠিন হলেও বন্ধন কাটাতে হবে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে হবে। আনিস সাইকেল নিয়ে পথে নামলো। সাইকেলের ক্যারিয়ারে ডাক্তারি ব্যাগ আছে। সেই ব্যাগের এক কোণায় আছে একটা ক্যামেরা, ছবি তোলা হবে। মসজিদের কাছে এসে আনিস সাইকেল থেকে নামলো। মসজিদের নতুন ইমাম সাহেব বের হয়ে এলেন। খুবই অল্প বয়স্ক, হাসি খুশি একজন যুবক, সুন্দর চেহারা। আনিস বলল, ইমাম সাহেব কেমন আছেন? ইমাম বিনয়ের সঙ্গে বলল, ভালো আছি ডাক্তার সাহেব। আনিস বলল, একা একা থাকেন, ভয় লাগে না? ইমাম বলল, জি না, ভয় লাগে না। আল্লাহ পাকের পাক কালাম পড়ে রাতে ঘুমাই, ভয় লাগবে কি জন্যে? নতুন এই ইমামকে আনিসের খুব পছন্দ। ছেলেটা হাদিস কোরআনের বইপত্র ঘেটে সবাইকে দেখিয়েছে। অপঘাতে যার মৃত্যু হয়েছে তার জন্য জানাজার নামাজ হবে। সে আগের ইমাম সাহেবের জন্য জানাজার নামাজের ব্যবস্থা করেছে। আনিস সাকিনাকে চিঠি লিখে ঘটনাটা জানিয়েছে। আনিস লিখেছে, আপনি শুনে আনন্দিত হবেন যে আপনার বাবার জন্য জানাজার নামাজের ব্যবস্থা করা হয়েছে। মসজিদের নতুন ইমাম সাহেব ব্যবস্থা করেছেন এবং প্রচুর লোক সমাগম হয়েছে। বিরাটনগর গ্রাম ছাড়াও আশেপাশের গ্রামের মানুষরা জানাজায় শরিক হয়েছে। জানাজার পর মিলাদ হয়েছে। চেয়ারম্যান জহির খাঁ সাহেব মিলাদ উপলক্ষে 2টা গরু জবেহ করে লোকজনদের খাইয়েছেন। আপনার শুনে খুবই ভালো লাগবে যে জহির খাঁ সাহেব মিলাদের অনুষ্ঠানে বলেছেন তিনি অন্যায় করেছেন, একজন সম্মানিত মানুষকে অপমান করেছেন। জহির খাঁ সাহেবের শরীর ভালো না, আপনি দয়া করে তার উপর কোনো রাগ রাখবেন না। ক্লিনিকের কাজ শেষ করে বাড়ি ফিরে আনিস কিছুক্ষণ শুয়ে থাকলো। তার নিজের শরীরও ভালো যাচ্ছে না, অল্পতেই ক্লান্তি লাগে। এই ক্লান্তি মনের না শরীরের তাও সে বুঝতে পারছে না। জটিল কোনো ব্যাধি কি শরীরে ঢুকে পড়েছে, যে ব্যাধিকে সে নিজে সাইকেলে ঘন্টা বাজিয়ে দূর করতে পারবে না? প্রকৃতি মানুষকে নিয়ে নানান খেলা খেলে। প্রকৃতি হঠাৎ যদি চায়। আনিস ঘুমিয়ে পড়ল। তার দুপুরের খাওয়া হলো না। সুজাত মিয়া রান্না করে বসে রইল। মানুষটা না খেয়ে ঘুমাচ্ছে, সে কি করে খায়? সুজাতের পায়ে চকচকে নতুন জুতা। এই জুতা আনিস অর্ডার করে দিয়ে ঢাকা থেকে বানিয়েছে। জুতার হিল একটা বড়, একটা ছোট। এই জুতা পরে সুজাত অন্য সবার মতো সাধারণভাবে হাঁটতে পারে না। পায়ে জুতা পরা অবস্থায় তার হাঁটা দেখে কেউ বলতেই পারবে না তার পায়ে কোনো সমস্যা আছে। জুতা পরে হাঁটতে তার খুবই লজ্জা লাগে। সে হলো ফকিরের বাচ্চা, কিন্তু পায়ে চকচকা জুতা। আবার এই জুতা পরে হাঁটতেও তার ভালো লাগে। একদিন জুতা পরে সে একটা দৌড় দিয়েছিল, কোনো সমস্যা হয়নি। সুজাত শুনেছে আনিস চলে যাবে। সুজাত এই নিয়ে কিছু বলেনি, তবে সে ঠিক করে রেখেছে ডাক্তার সাহেবের সঙ্গে সেও যাবে। বিলাত, লন্ডন, যেখানেই হোক যাবে। বিরাটনগর ছেড়ে সে থাকতে পারবে না। ডাক্তার সাহেব যদি তাকে নিতে না চান তাহলে এই জুতা জোড়া পরবে না, মগরা নদীতে ভাসিয়ে দেবে। এটা তার মুখের কথা না, সে জুম্মাঘর ছুঁয়ে প্রতিজ্ঞা করেছে। দুপুরের ডাকে আনিস 2টা চিঠি পেয়েছে। একটা তার মা লিখেছেন, আরেকটা নবনী।
মার চিঠিটা আনিস বিছানা থেকে না নেমে সঙ্গে সঙ্গে পড়ে ফেলল। মা লিখেছে, বাবা তুমি পিএইচডি করতে বাইরে যাচ্ছ শুনে খুবই আনন্দিত হয়েছি। তোমার বাবা তার স্বভাব মতো এটা নিয়েও নানাবিধ যন্ত্রণা করেছেন। তুমি আমেরিকার যে স্টেটে যাচ্ছ তার আবহাওয়া এবং জলবায়ু নিয়ে বইপত্র এনে নানান ধরনের গবেষণা শুরু করেছেন এবং তিনি তার জ্ঞানের নমুনা আমাকে দেখাতে শুরু করেছেন। রাত ৩টার সময় কেউ যদি আমার ঘুম থেকে ডেকে তুলে বলে, মেরিল্যান্ডে ডিসেম্বর মাসেও বরফ পড়ে না, গত বছর ক্রিসমাসের সময়ও বরফ পড়েনি, তখন কেমন লাগে তুমিই বলো। এই নিয়ে আমি দু একটা কঠিন কথা বলেছি। তার ফলে তোমার বাবা বাড়ি ছেড়ে চলে গেছেন। এখন তিনি আছেন উত্তরায় তার খালাতো ভাই পারভেজ সাহেবের বাসায়। সেখান থেকে নিয়ম করে প্রতিদিন টেলিফোনে আমার সঙ্গে ঝগড়া করছেন। যতই বয়স বাড়ছে ততই তোমার বাবা এলোমেলো হয়ে যাচ্ছেন। শুনেছি তুমি খুব ভালো ডাক্তার হয়েছ। তোমার বাবার জন্য অবশ্যই ঔষধের ব্যবস্থা করবে। আনিস হু হু করে হাসছে। সুজাত ঘরে ঢুকে বলল, ভাত খাইবেন না? আনিস বলল, অবেলায় আর ভাত খাবো না, শরীরটা ভালো লাগছে না, এক কাপ চা খাবো। আচ্ছা শোনো, চাও খাবো না। সুজাত শুকনা মুখে তাকিয়ে আছে। তার প্রচণ্ড খিদে লেগেছে, কিন্তু সে ডাক্তার সাহেবকে ফেলে খাবে কিভাবে? নবনীর চিঠিটা পড়তে আনিসের ভয় ভয় লাগছে। চিঠিতে কি লেখা আছে আনিস তা অনুমান করতে পারে। তারপরেও চিঠি পড়ার মতো সাহস সে সঞ্চয় করে উঠতে পারছে না। আনিস বিছানা ছেড়ে উঠল। শরীরের অসুস্থতাটাকে প্রশ্রয় দেওয়া ঠিক হবে না। সাইকেলে করে সে খানিকটা ঘুরবে, তারপর যাবে শ্মশান ঘাটায়। নবনীর সব চিঠি সে শ্মশান ঘাটের নির্জনতায় পড়েছে। আজকেরটা বাদ যাবে কেন? হোক না কঠিন কোনো চিঠি। আনিস শ্মশান ঘাটে গিয়ে খানিকটা চমকালো। কেউ একজন শ্মশান ঘাটা ঝকঝক করে রাখছে। এই কাজটা যে আজই প্রথম করা হচ্ছে তা না, রোজই করা হচ্ছে। কাজটা কেউ একজন আনিসকে খুশি করার জন্য করছে তা বোঝা যাচ্ছে। যে কাজটা করছে সে ঘটনাটা প্রকাশ করছে না। নবনী থাকলে চট করে বের করে ফেলতো। এইসব ব্যাপারে তার অসম্ভব বুদ্ধি। আনিস নবনীর চিঠি পড়তে শুরু করলো। ডাক্তার সাহেব, কেমন আছো বলো তো? শুনে খুশি হবে কিনা জানি না, আমার দুঃস্বপ্ন দেখা বন্ধ হয়েছে। কঠিন সিদ্ধান্তটা নিয়ে ফেলে ঢাকায় এসে দুঃস্বপ্নহীন রাত কাটাচ্ছি। স্বপ্ন খাতাটা কুটি কুটি করে ফেলে দিয়েছি। আমার চিঠি পড়ে কি কষ্ট পাচ্ছ? প্লিজ কষ্ট পেও না। দুঃস্বপ্ন নিয়েও যদি তোমার গলায় ঝুলে থাকতাম তাহলে কষ্টটা অনেক বেশি হতো। এখন অনেক কমের ওপর দিয়ে গেল। আমার সিদ্ধান্ত তোমার মাকে জানাতে গিয়েছিলাম। তিনি তোমার বিদেশ যাত্রা নিয়ে এতই আনন্দিত যে কথাটা বলা গেল না। বিদেশ যাবার ব্যাপারটা নিয়ে তুমি একটু চিন্তা করো তো। আমার ধারণা গ্রামে ডাক্তারের ব্যাপারটায় তুমি যতটা আনন্দ পাচ্ছ বিদেশের ল্যাবরেটরিতে তত আনন্দ পাবে না। তোমাকে সাইকেল ডাক্তার হিসেবে যতটা মানায় মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গুরু গম্ভীর অধ্যাপক হিসেবে তত মানায় না। তোমাদের মতে আমার কাছে গোপনে একটা পরামর্শ চেয়েছে। সে নাকি স্বপ্নে পাওয়া কি ট্যাবলেট বানাতে চাচ্ছে। ট্যাবলেট জোড়া লাগছে না, জোড়া কিভাবে লাগে জানতে চেয়েছে। তাকে বলো আগার আগার গাম ব্যবহার করতে। আমি এক্সপার্ট ওপিনিয়ন নিয়েই বলছি। আগার আগার গাম পানিতে গুলে বড়ির সঙ্গে মেশাতে হবে। তোমাদের মতে যে ইমাম সাহেব সেজে বিভিন্ন মানুষকে ভয় দেখাতো এটা জানো? মহিলা শার্লক হোমসের মতো আমি রহস্য ভেদ করেছি। কিভাবে করলাম বলি। আমি লক্ষ্য করলাম মতির হাইট এবং ইমাম সাহেবের হাইট একই। দুজনে রোগা পাতলা ছোটখাটো মানুষ। তখন আমার সন্দেহ হলো মতি বোধ হয় ইমাম সাহেবের আচকান টুপি চুরি করে এই কাজটা করছে। আমি মতিকে হুট করে জিজ্ঞেস করলাম, মতি, ইমাম সাহেবের আচকান টুপি চুরি করেছ কেন?
মতি পুরোপুরি হয়ে গেল। তখন বললাম, মানুষকে ভয় দেখাও কেন? মানুষকে ভয় দেখানো কি উচিত? মতি খুবই বিব্রত ভঙ্গিতে মাথা চুলকাতে লাগলো। দেখেছ আমার কত বুদ্ধি। তোমাদের চেয়ারম্যান জহির খাঁ সাহেবের কথায় বিভ্রান্ত হয়েও না। তিনি অত্যন্ত চালাক মানুষ। তার চালাকির সঙ্গে তুমি পারবে না। তুমি তো জানো না যে তার স্ত্রীর রহস্যময় মৃত্যু হয়েছিল। ভদ্রমহিলা কলেরায় মারা গেছেন। এই ঘোষণা দিয়ে তিনি অতি দ্রুত তার স্ত্রীর কবরের ব্যবস্থা করেন। এই লোককে চট করে বিশ্বাস করা কি উচিত? আমার কেন জানি মনে হচ্ছে অতি দ্রুত তিনি তোমাকে কোনো বিপদে ফেলবেন, কারণ তিনি তার আশেপাশে ক্ষমতাবান মানুষ পছন্দ করেন না। তুমি কাকতালীয়ভাবে এই অঞ্চলের একজন ক্ষমতাধর মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছ। তুমি মানুষটা বোকা বলেই আমার ভয়। বোকা বলছি বলে রাগ করছো না তো? তুমি বোকা তো বটেই। বোকা বলেই আমি যখন বলেছি তোমাকে আমার পছন্দ হচ্ছে না, আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, তুমি সঙ্গে সঙ্গে বিশ্বাস করে ফেলেছ। মানুষকে এত বিশ্বাস করাও কিন্তু ঠিক না। আমি ঢাকায় আসার সময় ট্রেনে উঠেছি, দেখলাম তুমি অন্যদিকে তাকিয়ে আছো, একবারও আমার দিকে তাকাচ্ছ না। আমি প্রথম ভাবলাম রাগ করে তাকাচ্ছ না, তারপর হঠাৎ দেখি তোমার চোখ ভর্তি পানি। আমার কি যে আনন্দ হলো। তখন ভাবলাম কিছুদিন তোমাকে কষ্ট দিয়ে দেখি। আনন্দকে তীব্র করার জন্য কষ্টের প্রয়োজন আছে, তাই না? আমার অর্কিড গাছগুলোতে ফুল ফুটলেই আমাকে খবর দেবে, আমি চলে আসব। ডাক্তার সাহেব, তুমি আমার জন্য 2 ফোঁটা চোখের জল ফেলেছ, তার প্রতিদানে আমি জনম জনম কাঁদিব। চিঠি শেষ করে আনিস স্তব্ধ হয়ে বসে রইল। একসময় সন্ধ্যা মিলালো, রাত হলো, অন্ধকার রাত। তারপরেও আনিসের মনে হলো অপূর্ণ জ্যোৎস্না হয়েছে। জ্যোৎস্নার তীব্র আলো শ্বেত পাথরের চকমক করছে। জ্যোৎস্না গায়ে মাখার জন্যে কি না কে জানে ডাক্তারের ব্যাগ মাথার নিচে দিয়ে আনিস লম্বা হয়ে শুয়ে পড়ল। অন্ধকার ঝোপের আড়াল থেকে মতি অবাক হয়ে দৃশ্যটা দেখছে। শ্মশান ঘাট সেই ধুয়ে পরিষ্কার করে। শ্মশান ঘাটায় এসে এই পাগল ডাক্তার যা করে তাই তার দেখতে ভালো লাগে। তার কাছে মনে হয় রহস্যে ভরা এই মানব জীবনটাকে লোকে যত খারাপ বলে, আসলে তত খারাপ না। মতির কাছে মনে হলো ডাক্তার শুধু যে লম্বা হয়ে শুয়ে আছে তা না, মাঝে মাঝে ফুপিয়ে কাঁদছে। মতি মনে মনে বলল, আহারে আহারে।